আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে দুপুরে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি সংঘর্ষে ফেঁসে গেলেন সাদি কায়েম। এবার মেইন খেলাটা খেলে দিলেন শেখ হাসিনা। কঠিন বিপদের মুখে তারেক রহমান। এবার জানিয়ে দিব, জামায়াতের সঙ্গে এনসিপির বোঝাপড়াটা আসলে কি তা মানুষের কাছে স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘাতের ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দুপুরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই সংঘর্ষ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক টানাপড়নের বহিঃপ্রকাশ হিসেবে দেখা যাচ্ছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। মাঠ পর্যায়ে থাকা নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে অবস্থান নেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে করে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক মনোভাব এবং শক্তি প্রদর্শনের প্রবণতা এই সংঘর্ষকে আরও তীব্র করে তোলে। এই প্রেক্ষাপটে সাদি কায়েম নামটি আলোচনায় উঠে আসে। তাকে ঘিরে বিভিন্ন বক্তব্য ও সমালোচনা প্রকাশ পায়। তার অবস্থান, ভূমিকা এবং অতীত কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়। বক্তাদের বক্তব্যে তাকে বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক সুবিধাবাদের সঙ্গে যুক্ত করে সমালোচনা করা হয়েছে। এতে বোঝা যায় রাজনৈতিক ময়দানে ব্যক্তিকেন্দ্রিক বিরোধও কতটা তীব্র হয়ে উঠতে পারে। একই সময়ে রাজনৈতিক বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, শেখ হাসিনাকে ঘিরে নতুন করে কৌশল নির্ধারণের কথা। বক্তাদের দাবি অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে মেইন খেলা এখন শেখ হাসিনার হাতে এবং রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে তাঁর অনুকূলে চলে আসছে। তাদের মতে, শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনই পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। বক্তারা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসলে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বরং একটি প্রভাবশালী নিয়ন্ত্রক শক্তি হিসেবে আবির্ভূত হবেন। তাদের বক্তব্যে উঠে আসে, তিনি ক্ষমতার আনুষ্ঠানিক চেয়ারে না বসলেও দেশের সার্বিক নিয়ন্ত্রণ তার হাতেই চলে আসবে। এই ধরনের বক্তব্য মূলত দলীয় সমর্থকদের মধ্যে আস্থা ও মনোবল বাড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়। অন্যদিকে তারেক রহমানকে ঘিরেও কঠোর সমালোচনা করা হয়েছে। অতীতের একটি ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, তিনি সংকটময় সময়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এই বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এছাড়া জামায়াত ও বিএনপির মধ্যকার সম্পর্ক নিয়েও উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, দুই দলের মধ্যে সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে এবং মাঠ পর্যায়ে তার সহিংস রূপ ধারণ করেছে। বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তুলে বলা হয়েছে, তাদের রাস্তায় খেলে মারধর করা হচ্ছে। এই ধরনের বক্তব্য পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকে বিএনপি সরকারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন ঘোষণার কথাও উল্লেখ করা হয়েছে। বক্তাদের ভাষ্য অনুযায়ী ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই বিএনপি সরকারের পতন ঘটবে বলে দাবি করা হয়েছে। এই ধরনের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দেয়। পুরো বক্তব্য জুড়ে একটি বিষয় স্পষ্টভাবে ফুটে উঠেছে, সংঘর্ষ, প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং নিজেদের অবস্থানকে শক্তভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা। এতে করে রাজনৈতিক পরিবেশ আরও মেরুকৃত হয়ে উঠছে এবং সহনশীলতার জায়গা সংকুচিত হচ্ছে। বক্তৃতার শেষাংশে কর্মীদের উদ্দেশ্যে একটি আবেগঘন আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অল্প সময় বাঁচলেও তা যেন সম্মানের সঙ্গে এবং লড়াই করে বাঁচা হয়। প্রতিবাদ ও সংগ্রামের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরার উপর জোর দেওয়া হয়েছে। এই আহ্বান মূলত কর্মীদের উদ্দীপ্ত করা এবং আন্দোলনের প্রতি আরও সক্রিয় করে তোলার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক এই ঘটনাবলী ও বক্তব্যগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতির একটি উত্তপ্ত চিত্র তুলে ধরে। ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষ, দলীয় নেতাদের মধ্যে পারস্পরিক আক্রমণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দাবি, সবকিছু মিলিয়ে একটি অস্থির পরিবেশের ইঙ্গিত পাওয়া যায়। তবে এই পরিস্থিতির চূড়ান্ত পরিণতি কী হবে তা নির্ভর
করবে রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপ, সংলাপের সম্ভাবনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। তিনি তার বক্তব্যে জামায়াত ও এনসিপির মধ্যকার সম্পর্ক এবং বোঝাপড়া নিয়ে প্রশ্ন তুলেছেন, যা ইতোমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই স্ট্যাটাসে আব্দুল কাদের উল্লেখ করেন যে সাধারণ মানুষের কাছে জামায়াত ও এনসিপির সম্পর্কটি স্পষ্ট করা প্রয়োজন। তার মতে সাম্প্রতিক কিছু ঘটনা এই সম্পর্ককে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে এবং এর ব্যাখ্যা রাজনৈতিকভাবে জরুরি হয়ে পড়েছে। তিনি উদাহরণ হিসাবে সংরক্ষিত নারী আসন মনোনয়ন প্রসঙ্গ তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী হিসাব অনুযায়ী এনসিপির একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা এবং সেখানে তারা দলটি তাদের নেত্রী মনিরা শারমিনকে মনোনয়ন দেয়। তবে এর বাইরেও আরেকজন নেত্রী মাহমুদা মিতুও মনোনয়ন পেয়েছেন, যা তার দাবি অনুযায়ী জামায়াতের কোটার মাধ্যমে এসেছে। এই বিষয়টি তার কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করে। আব্দুল কাদের তার পোস্টের আরও উল্লেখ করেন যে এক জামায়াত নেতা প্রকাশ্যে মাহমুদা মিতুকে আধা জামায়াত আধা এনসিপি বলে উল্লেখ করেন এবং মিতু সেটিকে হাসি মুখে গ্রহণ করেন। পরবর্তীতে তিনি জামায়াতকে ধন্যবাদ জানান, যা কাদেরের দৃষ্টিতে একটি পলিটিক্যাল কমিটমেন্টের ইঙ্গিত দেয়। এই ঘটনাগুলোকে তিনি দলীয় স্বাতন্ত্র্য এবং রাজনৈতিক অবস্থানের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তার বিশ্লেষণে উঠে আসে, যদি কোনো রাজনৈতিক দল তাদের আসন বা সুযোগ জোটসঙ্গী দলের নির্দিষ্ট ব্যক্তিদের দেয়, তাহলে সেই ব্যক্তিরা স্বাভাবিকভাবেই নিজেদের দলের চেয়ে জোটসঙ্গীর স্বার্থকে অগ্রাধিকার দিতে পারেন। তার মতে এতে করে দলীয় আদর্শ ও নীতির পরিবর্তে ক্ষমতার সমীকরণ প্রাধান্য পায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের দলকে নয়, বরং যারা তাদের মনোনয়ন বা সুযোগ দিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়নে বেশি মনোযোগী হয়ে ওঠেন। আব্দুল কাদের আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের সময়ও এনসিপির ভেতরে জামায়াত ঘেঁষা ব্যক্তিরাই বেশি মনোনয়ন পেয়েছেন। তার মতে এটি একটি ধারাবাহিক প্রবণতা, যা নির্বাচনের পর আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে জামায়াত তাদের পছন্দের প্রার্থীদেরই সমর্থন দিয়েছে এবং অন্যদের ক্ষেত্রে সেই সমর্থন দেয়নি। তার পর্যবেক্ষণে আরও উঠে আসে যে নির্বাচনের পর থেকে এনসিপির মধ্যে জামায়াতকে সন্তুষ্ট রাখার প্রবণতা বেড়েছে। তিনি মনে করেন এর পেছনে মূল কারণ হল ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা। তার ভাষায়, জামায়াতের সাপোর্ট পেলে ক্ষমতায় যাওয়া যাবে, এই ধারণা থেকেই অনেকেই তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করছেন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এই প্রবণতা আরও স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন আব্দুল কাদের। তার মতে অনেক নেতা এখন এনসিপি কম জামাত বেশি ধরনের রাজনীতি করছেন, বিশেষ করে মেয়র বা চেয়ারম্যান হওয়ার লক্ষ্য নিয়ে। তিনি বলেন, এই পরিস্থিতিতে অনেকেই জামায়াতের মন জুগিয়ে চলার চেষ্টা করছেন, যা দলীয় স্বাতন্ত্র্যের জন্য হুমকি স্বরূপ হতে পারে। তার পোস্টের শেষাংশে এনসিপির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি প্রশ্ন তোলেন, যদি একটি দল বাহ্যিকভাবে স্বাধীন থাকলেও ভেতরে ভেতরে অন্য একটি দলের প্রভাবাধীন হয়ে পড়ে, তাহলে সেই দলের ভবিষ্যৎ কী হতে পারে। তিনি এই অবস্থাকে উপরে উপরে পার্টি, ভেতরে ভেতরে প্রক্সি উইং হিসাবে বর্ণনা করেন। আব্দুল কাদের আরও প্রশ্ন রাখেন যে দলের শীর্ষ নেতারা কি এসব বিষয় নিয়ে ভাবছেন? তারা কি এই প্রবণতার দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করছেন, নাকি ক্ষমতার আকর্ষণে এসব বিষয় উপেক্ষা করা হচ্ছে? তার মতে, যদি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা না হয়, তাহলে দলীয় কাঠামো ও আদর্শের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এই স্ট্যাটাসটি শুধু একটি ব্যক্তিগত মতামত নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি বিশ্লেষণ হিসাবেও বিবেচিত হচ্ছে। এতে দলীয় রাজনীতি, জোটগত সমীকরণ এবং ক্ষমতার রাজনীতির জটিলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটি রাজনৈতিক দলগুলোর জন্য আত্মসমালোচনার একটি সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে তাদের নিজস্ব আদর্শ, নীতি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে পুনর্বিবেচনা করার ক্ষেত্রে।